হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পুষ্প লাইফস্টাইল থেকে আমি পুষ্প আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। আজকে আমি গতকালকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, মানে শুক্রবারের ভিডিওটি। তো সকালবেলা উঠেই কিন্তু নাস্তা টাস্তা খেয়ে ঘরের কাজকর্মে লেগে পড়লাম। আর বাসার মধ্যে কিন্তু আজকে বন্ধের দিন, সবাই আছে, বাচ্চারা কিন্তু বাসায়, শুধু আমার প্রাণের স্বামী বাসায় নাই। মনটা খুব খারাপ, তারপরেও কিন্তু সংসার চালাতে গেলে কাজকর্ম ঠিকই করতে হবে। তো কাজকর্মে থাকলে, একটু ব্যস্ত থাকলে ভালো লাগে। তো আমি কিভাবে আমার বাসার ফার্নিচারটা একটু চকচকা করি সেটাই কিন্তু প্রথমে আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা কিন্তু আমি এই স্প্রেটা আরএফএল বেস্ট বাই থেকে কিনে নিয়ে এসেছিলাম। আগেও আমি একটা ব্যবহার করেছি। তো ফার্নিচারের উপরে দেখবেন অনেক দিন ব্যবহার করার পরে কেমন যেন একটা কালসে ভাব চলে আসে বা একটু ময়লা ময়লা। এইটা দিয়ে স্প্রে করলে দেখলাম যে ফার্নিচারটা খুবই সুন্দর চকচকা হয়ে যায়। তো ভাবলাম আমি যেহেতু স্প্রে করছি আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে কিন্তু ফার্নিচারের উপরে যে বালুটা লেগেছিল সেটা কিন্তু একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছি। তারপর কিন্তু স্প্রেটার সাথে একটা ফোম দেওয়া থাকে, সেটার সাহায্যে কিন্তু আমি স্প্রে করে সুন্দর করে কাঠের উপরে এটা দিয়ে আমি কিন্তু ঘষে দিচ্ছি। আর সাথে সাথেই দেখুন কাঠের উপরে কিন্তু আলাদা একটা চকচকা ভাব চলে এসেছে। তো আমি কিন্তু পুরোটা সোফায় স্প্রে করে নিচ্ছি। তো মূলত এই স্প্রেটা কিন্তু কাঠের যত ফার্নিচার আছে সেগুলোর মধ্যে ব্যবহার করার জন্য। তো আপনারা কিন্তু এই স্প্রেটা ব্যবহার করতে পারেন। তো সাথে সাথেই দেখবেন যে কাঠের ফার্নিচারের উপরে সুন্দর একটা চকচকা ভাব চলে এসেছে। আমরা গৃহিণীরা কিন্তু নিজের খেয়াল রাখার চেয়ে নিজের সংসারের জিনিসপত্রের দিকে একটু বেশি খেয়াল রাখি। কিভাবে আমাদের সংসারটা সুন্দর হবে, জিনিসপত্রগুলো আমরা কিভাবে সুন্দর করে পরিপাটি করে রাখতে পারবো, ওই টেকনিকগুলোই কিন্তু সব সময় খুঁজি। তো আমার মতে যে ফার্নিচারগুলো যদি আসলে চকচকা থাকে, বাসাটাও কিন্তু দেখতে সুন্দর লাগে। তো যাই হোক, ফার্নিচার কিন্তু আমি স্প্রে করে চলে আসলাম। এখন ছেলে মেয়ের যত্ন করার জন্য সংসারের কাজকর্ম তো আছেই, তার সাথে কিন্তু ছেলে মেয়েদেরও যত্ন করতে হবে। আর দিনটা যেহেতু শুক্রবার ছিল, স্কুল বন্ধর দিন, আমি কিন্তু ওদের হাত পায়ের যে নখগুলো আছে সেগুলো কেটে দিচ্ছি। এখন আর ওইভাবে ওদেরকে সময় দিতে পারি না। যত দিন যাচ্ছে সংসারের কাজকর্ম কেমন জানি দ্বিগুণ হয়ে বেড়ে যাচ্ছে। সব কিছুতেই ঘরে বাইরে যেহেতু আমাকে একসাথেই সামলাতে হয়। আগে দেখা যেত ওদেরকে প্রতিদিন আমি গোসল করিয়ে দিতাম, তারপর ওদের কাপড় পরানো থেকে শুরু করে, মানে গোসলের পরে যা যা দরকার সবই আমি করে দিতাম। কিন্তু এখন আর আমি সেটা পারি না। তো ওরা মাঝে মধ্যে নিজেরাই গোসলটা করে ফেলে, আর মাঝে মধ্যে আমি কাপড়গুলো আলমারি থেকে খুলে দিই। তো ওরা পরে নেয় আর কি। তো ভাবলাম যেহেতু শুক্রবার আছে, ছেলে মেয়েদেরকে একটু যত্ন করে নিই। তো ওদেরকে কিন্তু হাত পায়ের নখ কেটে দিয়ে আমি গোসল করে নিয়েছি। এখন চলে আসলাম ওদেরকে কাপড় পরিয়ে দিব। তো প্রথমে কিন্তু আমার ছোট্ট মাটা থেকেই শুরু করলাম। আমি কিন্তু ওকে এভেনো ক্রিমটা সব সময় ব্যবহার করি। ও যখন ছোট ছিল, বয়স 1 মাস বয়স, ও যখন হয়েছিল খুবই ফর্সা হয়েছিল। 1 সপ্তাহ পর থেকে ওর গায়ের রং কেমন জানে একটু কালসে কালসে হয়ে গেল। তো আমি অনেক খুঁজে এই এভেনো ক্রিমটা ব্যবহার করেছি। যারা নতুন মায়েরা আছেন বা ছোট বাচ্চা আছে, আমি কিন্তু সব সময় এই ক্রিমটাকে সাজেস্ট করব। এটা ব্যবহার করার পরে আয়েশার গায়ের স্কিনটা এত সুন্দর হয়ে গেছে, মানে একটা গ্লো দিত সব সময়। তো ওকে কিন্তু আমি ছোটোবেলা থেকে এই ক্রিমটা ব্যবহার করি। তো আপনারা কিন্তু ছোট বাচ্চাদেরকে এই ক্রিমটা ব্যবহার করতে পারেন। এটা অবশ্য লোশন, এভেনো লোশন। এটা কিন্তু সারা শরীরে ব্যবহার করা যাবে, শরীর থেকে ধরে মুখ পর্যন্ত সমস্ত শরীরে। তো এটা আমি মনে করি ব্যবহার করলে আপনারা সবাই উপকৃত হবেন। এই ক্রিমটা হচ্ছে 150 ml এর। তো এটার প্রাইস আগে 700 টাকা ছিল, এখন বেড়ে 1000 টাকা হয়েছে। তো আপনারা কিন্তু 1000 টাকা দিয়ে ক্রিমটা কিনে ফেলতে পারবেন। আমাকে যদি কেউ কোনো ক্রিমের কথা জিজ্ঞাসা করে কোন ক্রিমটা ভালো হবে, আমি কিন্তু বলি যে এভেনো ক্রিমটা ব্যবহার করো, এটা বাচ্চাদের স্কিনের জন্য খুবই ভালো হবে। তো অবশ্য মেয়েকে কিন্তু ছোট থেকে এটা ব্যবহার করে আসতেছি, এটাই এখনও ব্যবহার করে। আর ছেলেদের কিন্তু জনসন ব্যবহার করিয়েছি, আস্তে আস্তে একটার পর একটা চেঞ্জ করেছি। এখন ওদেরকে আমি হিমালয়া ক্রিমটা ব্যবহার করাচ্ছি।
খুবই ভালো। আমার হাজব্যান্ড আসার সময় নিয়ে আসে, তো এগুলোই ব্যবহার করি আর কি। তো ওদের কাজকর্ম শেষ করে কিন্তু ঘরদোর গোছানো হয়ে গেছে। শুক্রবারের দিন যেহেতু তাড়াতাড়ি সব কাজ শেষ হয়ে যায়। আর আজকের ঘরদোর কিন্তু আমি গুছাইনি, আমার ভাগ্নি গুছিয়েছে, কারণ আমি অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত ছিলাম আর দুপুরে রান্নাবান্নাও করতে হয়েছে। আর দিনটা যেহেতু বৃষ্টির দিন ছিল, মেঘলা মেঘলা, সেজন্য কিন্তু আজকে গরুর মাংস আর খিচুড়ি রান্না করেছি। তো ওদেরকে গোসল করিয়ে কিন্তু নামাজ পড়তে দিয়ে দিলাম যে তোমরা নামাজ পড়ে আসো। তো ওদের নামাজ শেষ হয়েছে, এখন কিন্তু খিচুড়িটা দিয়ে দিচ্ছি। সবাই একসাথে বসে কিন্তু আমরা নিচে বসে খাবারটা খাই। এই পর্যায়ে কিন্তু আমি আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা কিন্তু সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর অনেকে আছে আমার ভিডিও দেখতে এসে আমার চ্যানেলটার ক্ষতি করে দিয়ে যাচ্ছে, শুধু আমারও ক্ষতি করছে না, ওনারা কিন্তু নিজেদেরও ক্ষতি করছে। আমি যদি একটা 8-10 মিনিটের ভিডিও আপলোড করি সেখানে আমার ওয়াচ টাইম 1 মিনিট 2 মিনিট আসতেছে। আসলে এটার কোনো মানে নেই। আমি যদি কারো ভিডিও দেখি তাহলে মন থেকে দেখার চেষ্টা করি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ ন্যূনতম একটা ওয়াচ টাইম দিবার চেষ্টা করবেন। কথা বলতে বলতে কিন্তু এখানে আমি বিকালের নাস্তাও বানিয়ে নিচ্ছি। মায়েদের কিন্তু বিকালের নাস্তা নিয়ে খুব টেনশন থাকে, আমি যেটা বরাবরই টেনশনে থাকি। অন্যান্য বেলার খাবারগুলো নিয়ে আসলে এত টেনশন করি না, কিন্তু সন্ধ্যার সময় খাবারটা নিয়ে আমার টেনশনে থাকতে হয়। বাচ্চাদেরকে কিন্তু মজাদার খাবার না দিলে ওরা খেতে চায় না, আর খাবারটা কিন্তু চিকেন জাতীয় হতে হয়। মুরগির 1 পিস মাংস দিয়ে কিন্তু পরিবারের সবাইকে পেট ভরিয়ে নাস্তা করিয়ে দিব। তো কিভাবে আমি নাস্তাটা বানাচ্ছি সেটাই কিন্তু এখন আপনাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু মুরগির 1 পিস বুকের মাংস নিয়ে নিলাম, সেটাকে ছোট ছোট টুকরো করে তার মধ্যে কিন্তু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর দিয়েছি টমেটো সস, আর দিলাম সয়া সস, আর মাংসের যে বাকি মশলাগুলো দরকার সেগুলো দিয়ে কিন্তু মাখিয়ে নিলাম। কড়াইতে কিন্তু একটা প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়ে কিন্তু মুরগির যে টুকরোগুলো ছিল সেগুলো দিয়ে কিন্তু গুঁড়ে দিলাম। তো চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে, গুঁড়ে দিলে কিন্তু চিকেনটা থেকে পানি উঠবে, সেই পানিটা দিয়ে কিন্তু চিকেনটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমার পানিটা শুকিয়ে এসেছে, চিকেনটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমি ব্রেড দিয়ে মজাদার নাস্তাটা বানিয়ে নিচ্ছি। তো এই নাস্তাটা কিন্তু বাচ্চাদেরকে সকালের টিফিনে বা বিকালের নাস্তায় কিন্তু আপনারা দিতে পারেন। একদম হোটেলের মতো স্বাদ হবে, রেস্টুরেন্ট যেরকম বানায় ওরকম। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে, আমিও খুব পছন্দ করি খাবারটা খেতে। তো চিকেনটার সাথে কিন্তু আমি আবার একটু সস দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মায়োনিজ, আর টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ চিনি। এটা দিলেই কিন্তু টেস্টটা খুবই বেড়ে যাবে। তো বাস হয়ে গেল আমার চিকেনের যে উপকরণটা, সেটা এখন কিন্তু আমি ব্রেডের মধ্যে দিয়ে সুন্দর করে কিন্তু এটা স্যান্ডউইচটা বানিয়ে নিচ্ছি। খেতে কিন্তু অসাধারণ। প্রথমে কিন্তু 2টা ব্রেড নিয়ে নিলাম। তো ছুরির সাহায্যে পাশের যে সাইডগুলো আছে সেগুলো কিন্তু আমি কেটে দিচ্ছি। তো আপনাদের দেখানোর জন্য আমি এটা করছি। আমি কিন্তু বাসায় যখন ওদেরকে খাওয়াই সাইডগুলো কেটে দেই না, আমার কাছে মনে হয় সাইডগুলো কেটে ফেলে দিলে নষ্ট হয়ে যায় ব্রেডটা। তো এগুলো সহই দিব, শুধু আপনাদের দেখানোর সুবিধার্থে কিন্তু একটু কেটে দেখাচ্ছি। আমি কিন্তু আমার ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। তো আজকের জন্য কিন্তু আমার ভিডিওটি এখানেই শেষ করে দিব। আবার কিন্তু চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।